আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলো ডায়েরির পক্ষ থেকে আমি লিসা। প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলো ডায়েরি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। কেমন? ধন্যবাদ। আমেরিকার সবচেয়ে মাল্টিন্যাশনাল কোম্পানির সামনে কিছু গাড়ি বহন দাঁড়িয়ে আছে, কিছু মিডিয়া আর কিছু কোম্পানির বোর্ড মেম্বারদের। যা ভাবছেন তাই, এখানে আজকে বিশেষ কিছু অনুষ্ঠান হবে। আজকে মিস্টার হাবিব মির্জার একমাত্র ছেলে মিস্টার সাব্বির মির্জা কোম্পানির সিইও হিসাবে অভিষেক। গাড়ির দরজা খুলে দিল একজন গার্ড। গাড়ি থেকে সাব্বির পা বের করলো এবং ধীরে ধীরে বেরিয়ে আসলো। বৃষ্টির দিন ছিল, তাই গার্ড এসে ছাতা ধরলো। কালো সুপোরা পা দুটো, সাদা শার্টের উপর ব্লু কালারের ব্লেজার আর কালো প্যান্ট, একেবারে অফিস লোক। তার উপর ফর্সা মুখে খসা খসা দাড়ি, একেবারে চকলেট বয়। হাইট 5 ফুট 8 ইঞ্চি হবে। মেয়েরা একেবারে হা হয়ে তাকিয়ে আছে, আর সবাই এগিয়ে আছে ওয়েলকাম জানাতে। সবার সাথে শুভেচ্ছা বিনিময় করে সাব্বির আস্তে আস্তে অফিসের ভিতরে ঢুকলো, আর তার পেছনে গেল 4জন গার্ড, সবার হাতে রাইফেল। সাব্বির সোজা গিয়ে কেবিনে বসলো। কিরে, কেমন লাগছে অফিস? তুমি তো জানো আমার এইসব পছন্দ না। আমার তো বয়স হয়েছে, এখন থেকে এইসব তোকেই সামলাতে হবে। বাবা, আমার একটু টাইম দরকার। আমি এখন কমফোর্টেবল ফিল করছি না, আর এই বিলাসিতা আমার দরকার নেই। আমি নিজের পায়ে দাঁড়াতে চাই, কিছু করতে চাই। অনেক কিছু শেখার আছে আমার। এখন তুই কি চাস? আমাকে কয়েক মাস জীবনটা নিজের মতো করে কাটাতে দাও। যদি কিছু না করতে পারিস? তাহলে সবকিছুর দায়িত্ব নিজের হাতে তুলে নিব। ওকে, ইওর টাইম স্টার্ট নাও। কিন্তু তুই অফিসিয়ালি এই কোম্পানির অ্যাডমিন থাকবি। ওকে, কিন্তু আমার অবর্তমানে সব কি সামলাবে? আছি না? দ্যাটস লাইক মাই ড্যাড। আমি বাসায় যাচ্ছি, সেখান থেকে জার্নি স্টার্ট করব। আর কদিন নানু বাড়িতে বেড়াতে যাব। তাহলে এক কাজ কর, যেহেতু বাংলাদেশে যাবি, সেখানে আমাদের কোম্পানির একটা বড় অফিস আছে, ওইটার কিছু হিসাব নিকাশ দেখে আসিস। ওকে। সাব্বির বেরিয়ে পড়লো গাড়ি নিয়ে। এত বড় কোম্পানির সিইও পদের আশায় অনেকেই বসেছিলেন, কিন্তু সাব্বির মির্জা যে সিইও নির্বাচন হবেন তা অনেকের মাথায় আসেনি। কেননা অনেকে জানতো যে হাবিব মির্জা নিঃসন্তান। কিন্তু আজ সবার আশায় পানি ঢেলে দিল সাব্বির মির্জা। সাব্বির মির্জার গাড়ি এখন মির্জা প্যালেসের সামনে দাঁড়িয়ে আছে। বিশাল জায়গা জুড়ে 3 তলা বাড়িটি উঁচু প্রাচীর দিয়ে ঘেরা। সাব্বির মির্জা গাড়ি থেকে নেমে বাড়িতে গিয়ে সোজা রান্নাঘরে ঢুকলেন, কেননা এই সময় তার মাকে রান্নাঘরে পাওয়া যাবে। কি ভাবছেন, এত বড় লোকের স্ত্রী রান্নাঘরে কি করছে? সাব্বির মির্জার মা বাড়ির সব কাজ কাজের লোক দিয়ে করালেও রান্না পর্বটা নিজের হাতেই সামলান। সাব্বির মা বলে পিছন থেকে খুঁটি রাখলো। কি রে, আজ না তোর অফিসে থাকার কথা? তুমিও খালি অফিস অফিস করো কেন? আমি অফিসে যাব না কাল থেকে। কেন? বলে হাত ধুয়ে নিলেন। আমি ওয়ার্ল্ড ট্যুরে যাব। ওয়ার্ক ট্যুর আবার কোথা থেকে তোর মাথায় আসলো? এত কিছু বলতে পারবো না। খিদে পেয়েছে, খেতে দাও। যা, হাত মুখ ধুয়ে আয়, আমি খাইয়ে দিচ্ছি। সাব্বির তার মার কথা মতো খেয়ে নিল। সকালে রওনা দেবে। রাতে তার প্রাইভেট জেটের ক্যাপ্টেনকে জানিয়ে রাখলো, আর ব্যাগ প্যাক করে নিল। সাব্বির প্রথমে ভাবলো একাই যাবে, কিন্তু পরে ভাবলো তার বেস্ট ফ্রেন্ডকে সাথে নিয়ে যাবে। সাব্বির তার বেস্ট ফ্রেন্ড সাইফুলকে কল দিল। দোস্ত, কথা যা বলতেছি কান খুলে শুনে রাখ। সকালে তোর বাসার সামনে ব্যাগ প্যাক নিয়ে রেডি থাকিস। আমি তোকে পিক করে নিব। কিন্তু টুং কল কেটে দিচ্ছে কিছু বলার আগেই। সাইফুল জানে যে সাব্বির নিশ্চয়ই কোনো জায়গায় যাওয়ার প্ল্যান করেছে, তাই সে সাব্বিরের কথা মতো রেডি হয়ে সকালে ওয়েট করতে থাকে। সাব্বির সকালে বাবা মাকে বিদায় জানিয়ে রওনা দেয় নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে। সাইফুল হঠাৎ গাড়ির হর্ন শুনতে পায়, দেখে যে একটি হোয়াইট লেমোজিন দাঁড়িয়ে আছে। সাব্বিরকে দেখে সে গাড়িতে উঠে পড়ে। গাড়ি সোজা এয়ারপোর্টে থামে। এয়ারপোর্টের ভিআইপি কাউন্টার দিয়ে ওরা ভিতরে প্রবেশ করে। ক্যাপ্টেন ওদের স্বাগতম জানায়। সাব্বির প্লেনে উঠে পড়ে। গন্তব্য বাংলাদেশ। প্ল্যান চলছে। সাব্বির আর সাইফুল বসে সব প্ল্যান করে নেয় কিভাবে কি করবে। একটি পর সাব্বির ঘুমিয়ে পড়ে। সাইফুলের ডাকে ঘুম ভাঙে। উঠে পর। পৌঁছে গেছি। অনেকক্ষণ হলো। চল। ফ্রেশ হয়ে দুজন বেরিয়ে পড়ল। সাব্বির আর সাইফুল এয়ারপোর্ট থেকে বেরিয়ে একটা ট্যাক্সি নিল। ভাবছেন তো যে ট্যাক্সি নিল কেন? আসলে সাব্বির চায় তার বাবার টাকার বিলাসিতা ছেড়ে
সে নিজে কিছু করে দেখাতে। তাই সে যত পারবে তার বাবার দাপট ও টাকার গরম কমিয়ে দেখাবে। ট্যাক্সি ভাড়া মিটিয়ে দিয়ে সাব্বির একটা হোটেলে ওঠে। আজ রাত এখানেই কাটাবে। কার রওনা দিবে নানা বাড়ির উদ্দেশ্যে। ম্যানেজারকে তাদের পরিচয় জানালে ম্যানেজার তাদের একটা কি কার্ড দেয়। কি কার্ড দিয়ে হোটেল বয় আমাদেরকে একটা রুমে নিয়ে যায়, ভিআইপি রুম ওটা। এই রুম আগে থেকেই বুক করে রেখেছিল সাব্বির। হোটেল বয় চলে গেলে দুজনে ফ্রেশ হয়ে খাবার অর্ডার দিলে হোটেল বয় খাবার দিয়ে যায়। দুজনে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। যেহেতু ক্লান্ত ছিল তাই ঘুমিয়ে পড়েছে। সকালে ঘুম থেকে উঠে হোটেলের বাইরে আসতে দেখতে পেল একটা ব্ল্যাক কালারের মার্সিডিজ দাঁড়িয়ে আছে। মোবাইলে একটা কল আসতো, দেখলো ওর বাবা কল দিয়েছে। কেমন লাগলো সারপ্রাইজ? এইটা ঠিক করলা না। কেন? তোমাকে আমি কি বলে আসছিলাম? তোর খেতগিরি পকেটে রাখ। তুই কি সবাইকে এটা বোঝাতে চাস যে হাবিব মির্জা গরিব হয়ে গেছে? কিন্তু কোনো কিন্তু টিন্তু না। গাড়িটা নিয়ে নানার বাসায় যা, তোর জন্য কিনলাম। আচ্ছা, চাবি গাড়িতে উঠে পড়ে। সাইফের লেগেজ দুটা গাড়ির ডিগিতে ভরে উঠে পড়ে গাড়িতে। গাড়ি চালাতে থাকে সিলেটের উদ্দেশ্যে। গাড়ি মাঝ রাস্তায় থামিয়ে ওরা লাঞ্চ করে নেয়। আর গাড়ি এবার সাইফুল চালাতে থাকে। সন্ধ্যায় তারা তাদের গন্তব্য পৌঁছায়। সাব্বির গাড়ির কাজ সরিয়ে গ্রামের ফ্রেশ বাতাস উপভোগ করতে থাকে। গ্রামের বাড়ি কারেন্ট আছে, তবু রাস্তা অন্ধকার। সাইডে নদী রয়ে গেছে। সাইডে নদী বয়ে গেছে। নদীতে কিছু নৌকা আছে। নৌকাগুলোর হারিকেনের আলো জ্বলছে। রাস্তায় দুপাশ দিয়ে ঝিরি পোকার আওয়াজ শোনা যাচ্ছে। সব মিলিয়ে অপূর্ব এক দৃশ্য। ল্যাম্পপোস্টের আলোতে ঘর কাটে সাব্বিরে। দেখতে পায় বিশাল একটি বাড়ি, একেবারে পুরনো জমিদার বাড়ির মতো। গাড়ির হরেন আওয়াজে কিছু লোক বেরিয়ে আসে বাড়ি থেকে। সব মিলিয়ে 10-12 জনের মতো হবে। 4 জন পুরুষ, 2 জন মাঝারি বয়সের আর একজন তরুণী আর একটা বাচ্চা 13 কিংবা 15 বছরের মতো হবে। আর 2 জন মহিলা মাঝারি বয়সের আর 2 জন তরুণী আর একজন বৃদ্ধা। আর কিছু লোক সাইডে দাঁড়িয়ে আছে, কাজের লোক মনে হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখছি আমার নাতি দেশীয় সংস্কৃতি ভুলেনি। এতক্ষণে বুঝতে পারলো যে উনি তার নানি। সাব্বির কাউকে ঠিক মতো চেনে না, কারণ অনেক ছোটবেলায় এখানে এসেছিল। মামা মামি ভাই সবার সাথে কথা বলল। সাব্বিরের মামাতো ভাই ওদের দুজনকে একটা রুম দেখিয়ে দিল। আর সেখানে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লো। ভাববেন না গ্রামের বাড়ি বলে কোনো কিছুর অভাব আছে। সকালবেলা তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল দুজনের। গ্রামের আবহাওয়া বোধ হয় এমনটা, যত দেরি করে ঘুমাবেন না কেন তাড়াতাড়ি ঘুম ভেঙে যায়। সকালে উঠে দুজনেই নাস্তা করে, গ্রামের বাহারি নাস্তা যাকে বলে। তারপর সবার জন্য আনা গিফটগুলো সবাইকে বুঝিয়ে দেয়। এখানে আসার পর থেকে সাব্বির খেয়াল করেছে যে ওর 2 মামাতো বোন ওকে কিভাবে যেন দেখে, মানে আর চোখে তাকিয়ে থাকে ওর দিকে। সাব্বির বুঝতে পারে যে এদের থেকে দূরে থাকাই কল্যাণকর। বিকেলে সাব্বির ওর 2 মামাতো ভাইকে নিয়ে ঘুরতে বের হয়। গ্রামের কাঁচা রাস্তা, তাই আর গাড়ি নেয় না, সাথে সাইকেল নিয়ে রওনা দেয়। সাব্বির বুঝতে পারে যে এদের থেকে দূরে থাকাই কল্যাণকর। বিকেলে সাব্বির ওর 2 মামাতো ভাইকে নিয়ে ঘুরতে বের হয়। গ্রামের কাঁচা রাস্তা, তাই আর গাড়ি নেয় না, সাথে সাইকেল করে রওনা দেয়। ওদের গ্রামটা বেশ বড় না, জঙ্গলে ঘেরা এলাকা। সাব্বির আর ওর মামাতো ভাইরা মিলেমিশে ডিসিশন নেয় যে তারা জঙ্গলের ভিতরে একটি জলপ্রপাত আছে সেখানে যাবে। তারা তাদের সাথে প্রয়োজনীয় সকল জিনিসপত্র নিয়ে নেয়। জঙ্গলটা অনেক বড় আর বেশ গভীর, তাও আবার সাইকেল চালিয়ে পাড়ি দেওয়াটা একটু ডিফিকাল্ট। অনেকটা সময় পর তারা তাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছায়। জলপ্রপাতের পাশে অনেক পানি জমেছিল। ধরতে গেলে একটা ছোটখাটো প্রকৃতির সুইমিং পুল। সাব্বির সেখানে নেমে গোসল করতে থাকে। তার ভাইরাও তার সাথে যোগ দেয়। গোসল করতেছে, পানিতে খেলার চলে। দেখতে দেখতে দুপুর হয়ে যায়। তিনজনেরই সেই লেভেলের ক্ষুধা লেগেছে। কিরে, এখন কি খাবো? আমার তো অনেক ক্ষুধা লাগছে। বারবিকিউ খাবি? এই জঙ্গলে তোর কন্যা নেয় বারবিকিউ বিক্রি করে? আরে পাগলা, বিক্রি করবে কেন? আমরা রান্না করব। মানে? সাব্বির ব্যাগে করে বারবিকিউ বানানোর সামগ্রী নিয়ে এসেছিল। যার মামাতো ভাই অর্ক নিলেও জানতো না। সাব্বির ব্যাগ থেকে সব বের করলো। তাই তারা একটু অবাক হলেও ভাবে যে আইডিয়াটা খারাপ না। কিন্তু এই বনের ভিতর অনেক হিংস্র পশু পাখি আছে, তারা যদি অ্যাটাক করে। তাই একটু ভাবনা চিন্তার পর সবাই ডিসিশন নিল যা হবে হবে।
তাও তারা বারবিকিউ করবে। ছাব্বির লেগে পড়ে মিশন বারবিকিউতে। অনেক সময় পর বারবিকিউ রান্না শেষ হয়। তিনজনে মিলে খাওয়া দাওয়া শেষ করে হঠাৎ ঝোপঝাড় থেকে কিছুর আওয়াজ শোনা যায়। ছাব্বির আর ওর ভাইয়েরা ভাবে যে অন্য কোনো বন্য পশু পাখি, কিন্তু আওয়াজটা কাছে আসতেই তারা বুঝতে পারে যে এই আওয়াজটা কিছু মানুষের। ছাব্বিশ আর ওরা একটা গাছের পেছনে লুকিয়ে পড়ে। ঝড়পড় থেকে কিছু কালো মতন লোক বেরিয়ে আসে, অনেক বড় বড় বাবরি চুল, বলিষ্ঠ মোটা সোটা। এরা কারা? এরা ডাকাত। ডাকার শব্দটা শুনে ছাব্বির একটু ভয় পায়, কেননা এই জঙ্গলে ওরা তিনজন আর এরা 8-10 জন। এরা যদি অ্যাটাক করে তাহলে বাঁচার উপায় থাকবে না, আর এদের যে বোঝানোর ক্ষমতাও নেই, কেননা চোর ডাকাতদের বিশ্বাস করা আর নিজের পায়ের কুড়াল মারা একই কথা। চল কেটে পড়ি। সাইকেলগুলো? আরে রাখ তোর সাইকেল। জীবন নিয়ে জঙ্গল থেকে বেঁচে ফিরি, তখন সাইকেলের গোডাউন কিনে দিব তোকে। ঠিক বলেছিস। ছাব্বির আর ওরা পা বাড়িয়ে বাড়ির পথে আসে, কিন্তু নীলের পা পড়ে যায় একটা গাছের শুকনো ডালের উপর। মটমট করে আওয়াজ হয়। ওখানে কে রে? ছাব্বির নীলার অর্ক জুড়ে ছুট লাগায়, পিছনে ডাকাতরাও। ধর শালাদের। ওরা আরো জোরে দৌড়াতে লাগে। একসময় ক্লান্ত হয়ে থেমে যায়। ওরা মনে করে যে ডাকাতরা ওদের পিছু ছেড়ে দিয়েছে। অর্কের কাঁধে হঠাৎ কেউ হাত রাখে। দেখতে পায় ওই ডাকাতদের মধ্যে কেউ একজন। অর্ক ভয়ে ঘেমে একাকার হয়ে গেছে। দেখ তোর পিছে সাপ। কই? তোর নানির পুটকি সই। বলে তিনজন মিলে ভোর দৌড় দেয়। দৌড়াতে থাকে আর হাসতে থাকে। হাঁটতে হাঁটতে সন্ধ্যা হয়ে গেছে, তবু রাস্তা খুঁজে পাওয়া যাচ্ছে না। আর অর্ক আর নীল তো বারবার সাব্বিরের বুদ্ধি তারিফ করছে। কিরে, তুই না বিদেশে থাকিস? তাহলে এইসব কই থেকে শিখলি? আরে ইউটিউব নামক অ্যাপ্লিকেশনের বদৌলতে। কথা বলতে বলতে হাঁটতে থাকে। হঠাৎ রাস্তার মতো কিছু চোখে পড়ে। সাব্বিরের দেখতে পায় মেন রাস্তা। সাব্বির নীল আর অর্কত খুশিতে নাচতে থাকে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা গাড়ি আসতে দেখা যায়। সাব্বির, অর্ক আর নীল তিনজনে গিয়ে গাড়ির সামনে দাঁড়ায়। গাড়িটি থেমে যায়। গাড়িতে বোধহয় দুজন মেয়ে আছে, তাই সাব্বির এগিয়ে গিয়ে যে মেয়ে গাড়ি চালাচ্ছিল তার কাছে যায় লিফট চাওয়ার জন্য। হ্যালো শুনছেন? দুজনে দুজনের চেহারার দিকে তাকিয়ে ভূত বলে চিৎকার দেয়। হ্যালো শুনছেন? মিস দুজন দুজনের চেহারার দিকে তাকিয়ে ভূত বলে চিৎকার দেয়। সাব্বির, অর্ক, নীল তিনজনের দিকে তাকিয়ে ভূত খুঁজতে থাকে, কিন্তু না, কোথাও ভূত নেই। ভাই, ওনারা মনে হয় আমাদের দেখে ভূত ভেবেছেন। আমাদের এক একটা যে চেহারা, যে কেউ ভয় ভাবে। অর্ক আর সাব্বির দুজনের চেহারা ভালো করে দেখলো। কি জানি একটা কিছু মনে করে দুজনে মাটিতে হাসতে হাসতে গড়াগড়ি খেতে লাগলো। জঙ্গলে এতক্ষণ ঘোরাঘুরি করার ফলে চেহারা, চুল, জামা কাপড়ের 12টা বেজে গেছে, তাই ওরা হাসছে যে ওদের ভূত ভাবলো। সাব্বির গাড়ির দরজা খুলে ভেতরে পানির বোতল পেল। সেটা দিয়ে তিনজন আগে চেহারা ধুয়ে নিল। পরে মেয়ে দুটোর মুখে পানি ছিটকাতে লাগলো। মেয়ে দুটোর জ্ঞান ফিরল। ড্রাইভিং সিটে বসে থাকা মেয়েটির চারিদিকে একবার চোখ বুলালো, তারপর সাব্বিরকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরল। সাব্বিরের শরীরে যেন কারেন্টের শক রয়ে গেছে। এই প্রথম কোনো মেয়ে এইভাবে তাকে জড়িয়ে ধরায় এরকম অনুভূতি হচ্ছে। অর্ক আর নীল থ হয়ে তাকিয়ে আছে। মেয়েটি সাব্বিরকে জড়িয়ে ধরে ভয়ে রীতিমতো কাঁপছে। সাব্বির বুঝতে পারে মেয়েটা প্রচুর ভয় পেয়েছে। সাব্বির মেয়েটাকে সান্ত্বনা দেয় যে সব ঠিকই আছে, তবু মেয়েটা নাছোড়বান্দা, ছাড়তেই নারাজ। সাব্বির আর কথা বাড়ায় না। অর্ক আর নীল গাড়ির পেছনে বসে পড়ে, সাথে পাশে থাকা মেয়েটি। সে এখন নর্মাল, আর সাব্বির ওই মেয়েটাকে কোলে নিয়ে গাড়ি চালাচ্ছে। কথোপকথনের মধ্যে জানা গেল যে এরা দুজন এখানে ঘুরতে এসেছে, কিন্তু কোনো হোটেল খালি পাচ্ছে না, সব বুক করা, তাই অন্য হোটেলের সন্ধানে যাচ্ছিল। আর রাস্তায় কি হলো আপনারা তো জানেনই। সাব্বির গাড়ি চালাচ্ছে, কোলে বসে রয়েছে মেয়েটি। চাঁদের আলো মেয়েটির মুখে পড়ে আছে। সাব্বির এতক্ষণ মেয়েটির মুখের দিকে তাকালো। জ্যোৎস্নার আলোয় মুখটি মেখে রয়েছে। ফর্সা মুখের মাঝে নাক আর গাল লাল হয়ে আছে, হয়তো এখনো ঘরে রয়েছে। মেয়েটি একটি শব্দ উচ্চারণ করেনি এখন পর্যন্ত। সাব্বিরের কেমন যেন ভালো লাগা কাজ করছে মেয়েটার প্রতি। হাওয়ায় মেয়েটার চুলগুলো উড়ছে। অর্ক আর নীল মেঘের সাথে গল্প করছে। হারিয়া সাব্বিরের কোলে আছে। সাব্বির গাড়ি নিয়ে সোজা তাদের বাড়িতে আসো।
মেঘাকে বলে দিয়েছে যে চাইলেই তারা এখানে থাকতে পারে। গাড়ি থেকে ওরা নেমে গেল। সাব্বির হিয়াকে কোলে নিল। মেয়েটির শরীরে হাত দেওয়া মাত্র সাব্বির বুঝতে পারলো যে হিয়ার প্রচণ্ড জ্বর এসেছে। বাড়িতে প্রবেশ করার পর সাব্বিরের কোলে মেয়েটিকে দেখে ওর দুই মামাতো বোন যেন ওর রাগে ফুঁসতে থাকে। ওর নানি ইশারায় জিজ্ঞাসা করেছে কে। সাব্বির ওদেরকে সব খুলে বলে। নানি ও মামারা তিনজনকে জঙ্গলে যাওয়ার জন্য বকে কিছুক্ষণ পরে মেয়েটিকে ওর মামির কাছে দিয়ে চলে আসে। সাব্বির যখন হিয়াকে কোল থেকে নামিয়ে দেয় তখন হিয়া পিট পিট করে তাকায়। সাব্বির চলে আসে রুমে। ব্যাগ থেকে ফার্স্ট এড কিট থেকে কিছু মেডিসিন নিয়ে মামিকে দিয়ে আসে। রুমে এসে গোসল করে সাব্বির খেয়ে নেয়। সারাদিনের ক্লান্তিতে সাব্বিরের ঘুম চলে আসে, তাই সে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে সাব্বির পুকুর পাড়ে গিয়ে বসে। খাট বাঁধা পুকুর। সাব্বির ভাবে যে গোসল করে নেওয়া যাক। সাব্বির নেমে ডুব দেয়। ডুব দিয়ে যখন উঠে তখন তার সামনে হিয়া উঠে দুজনে চোখাচোখি হয়ে যায়। হিয়া চিৎকার দেওয়ার জন্য মুখ খুলে নিতে সাব্বির হিয়ার দুটো ঠোঁট নিজের আয়ত্তে নিয়ে নেয়। হিয়া প্রথমে জোর খাটালেও পরে নিস্তেজ হয়ে যায়। আপনারা ভাবছেন তো সাব্বির কেন এমনটা করলো? এই অবস্থায় যদি মেয়েটি চিৎকার দেয় তাহলে কেউ চলে আসতে দুজনকে নিয়ে অনেক বাজে কথা বলবে। গ্রামের ব্যাপার তো জানেনই, সবাই কম বেশি। সাব্বির হিয়াকে শান্ত হতে দেখে ছেড়ে দেয়। তখনই কিছু পরে সাব্বিরের গালে। সাব্বির বলদের মতো থ হয়ে রয়েছে আর ভাবতে থাকে কাল রাতে কোলে বসেছিল তখন কিছু না, আর এখন ক্ষেত। এই, তুমি গাইয়া খ্যাত, সাহস কি করে হয় আমার শরীরে টাচ করার? তোমার স্ট্যাটাস কি? হ্যাঁ, 2 টাকার ফকির। বলে হিয়া চলে গেল। সাব্বির ভাবে আসলে কি স্ট্যাটাস আমার, ভেবে একটা মুচকি হাসি দেয়। সাব্বির এখানে আসার পর এখানকার মানুষের মতো ড্রেস আপ করে ঘুরে বেড়ায়, তাই হয়তো হিয়া তাকে ক্ষেত ভাবছে। সাব্বির দুপুরে লাঞ্চের টাইমে আর হিয়ার সামনে যায়নি। থাপ্পড়গুলো সাব্বিরের হজম করলেও ক্ষেত কথাটা তার মাথায় বাজছে। আমেরিকায় থাকাকালীন কত মেয়ে তার পেছনে ঘুরেছে শুধু তার স্টাইল আর লাইফস্টাইল দেখে, আর এখানে এসেছে ক্ষেত বনে গেল। ইস ইগো, তুমি জানো না এই সাব্বির কোন লেভেলের স্ট্যাটাসওয়ালা ক্ষেত? বিকেলে সাব্বির বাগানে বসে আইফোন বের করে গান শুনছে কানে হেডফোন লাগিয়ে। তখন হিয়া আর মেঘার সাথে নীল আর অর্ক। ওহ মাই গড, নিউ মার্সিডিজ গাড়ি, তাও আবার এই গ্রামে, কিভাবে সম্ভব? কেন, গ্রাম বলে কি এখানে দামি গাড়ি আনা নিষেধ নাকি? আমি কি তাই বলেছি? মানে এখানে এত দামি গাড়ি কে ইউজ করে? সাব্বির ভাই, কি? মেঘা আর হিয়ার দাঁতের নিচে পাটি ঝুলে পড়েছে এই কথা শুনে। ওই খ্যাতের গাড়ি এটা? অবিশ্বাস্য। বিশ্বাস না হলে ওকে জিজ্ঞাসা করে দেখেন। চলো জিজ্ঞাসা করি। হ্যালো মিস্টার লুঙ্গি। সাব্বিরের কানে হেডফোন, তাই শুনতে পায়নি। এইবার হিয়া সাব্বিরের হেডফোন খুলে ফেলল টান দিয়ে। এই যে কথা কি কানে যায় না তোর? কি সব অসভ্যতামো করছেন আপনি? আমার হেডফোন খুললেন কেন? বেশ রাগ নিয়ে কথাটাই বলো। আসলে জিজ্ঞাসা করতে চাইছিলাম যে ওই গাড়িটা কি তোমার? না, আমার না তো। ও যে বলল আপনার গাড়ি। ও মিথ্যে বলেছে, এটা ওর গাড়ি। বলে সাব্বির উঠে চলে গেল। হিয়া আর মেঘা রাগে লোক নিয়ে তাকিয়ে আছে অর্কের দিকে। আরে আরে, এভাবে চেয়ে আছেন কেন? খেয়ে ফেলবেন নাকি? হ্যাঁ, তোমার মাথাটা চিবিয়ে খাবো। নিজের গাড়িকে অন্যের বলে দাবি করো কেন? অর্ককে সাব্বির যাওয়ার সময় চোখের ভাষায় সব বুঝিয়ে দিয়েছে। এমনি মজা করলাম। তোমার মজার কুষ্টি কেলায়, কিন্তু ওর ভাবসাব দেখে মনে হয় কোনো নবাবজাদার ছেলে, কিন্তু গ্রামের খ্যাত। বলে হিয়া হাসতে থাকে। সাব্বির চায় না যে কেউ তার অভিজাত্যকে ভালোবাসুক, সে চায় এমন কেউ তাকে ভালোবাসুক যে সুখে দুঃখে সব সময় পাশে থাকবে। দেখতে দেখতে 1 সপ্তাহ কেটে গেছে। হিয়া এই কয়দিনে সাব্বিরকে বিভিন্নভাবে অপমান করেছে, কিন্তু সাব্বির কোনো প্রতিবাদই করেনি। অবহেলা অপমান সহ্য করেছে। সে ইচ্ছে করে এমনটা করেছে, নিজেকে এই বাড়ির কাজের লোকের মতো উপস্থাপন করেছে। সাব্বির দেখতে চায় মানুষ কতটা নিচে নামতে পারে। এই কয়দিন মেঘার সাথে অর্কর খুব ভালো সম্পর্ক তৈরি হয়েছে। হিয়া কেমন যেন একঘেয়ে।
মেঘা মেয়েটার মাঝে অহংকার বোধ খুবই কম, কিন্তু হিয়া সে তার বাবার টাকার গরম দেখায়। তার বাবা নেহাত অনেক বড় লোক হতে পারে, কিন্তু সাব্বিরের বাবার কাছে হাতের ময়লা মাত্র। আর সাব্বিরের বাবা তার সমস্ত প্রপার্টি সাব্বিরের নামে ছোট্টবেলাতেই লিখে দিয়েছেন। আজ হিয়া ও মেঘা চলে যাবে, তাই অর্ক তাদের এগিয়ে দিতে গিয়েছে। সাব্বির আজ রওনা দিবে। সাইফুল তার ফুপুর বাসায় গেছে, সেখানে যাবে। একদিন থেকে অফিসের কাজ ছেড়ে নিবে। সাব্বির সবার কাছ থেকে বিদায় নিয়ে রওনা হয় গাড়ি নিয়ে। পথ অনেকটা, সিলেট থেকে ঢাকা। সাব্বির গাড়ি চালাতে চালাতে সন্ধ্যা হয়ে গেছে, আর একটু পথ বাকি। হ্যালো, কই তুই? এই তো ঢাকা এসে গেছি, আর একটু পথ বাকি। কলেজের সামনে দেখ, নীল হিজাব পরিহিতা একজন মেয়ে দাঁড়িয়ে আছে। ওকে সাথে নিয়ে আই। আরে কিসের মেয়ে, কার মেয়ে? নাম্বার তোকে টেক্সট করে দিচ্ছি, ওকে নিয়ে আসিস। ও তোকে ঠিকানা বলে দেবে। আচ্ছা। সাব্বির চলে যায় কলেজের সামনে। সত্যি একটা মেয়ে দাঁড়িয়ে আছে, নীল হিজাব পরা। সাব্বির ওই নাম্বারে ফোন দিল। মেয়েটির ফোন বেঁচে উঠল। সাব্বির মেয়েটির সামনে গাড়ি থামালো। মেয়েটি একটু অবাক হয়েছে এত দামি গাড়ি দেখে। আপনি ভেতরে চলে আসুন। আপনি সাব্বির? জি। মেয়েটি ভিতরে এসে বসো। মেয়েটি শুধু ঠিকানা বলেছে, আর সাব্বির সেই ঠিকানা অনুযায়ী গাড়ি চালাচ্ছে। আপনি কি কথা কম বলেন, না আমাকে দেখে আনকমফোর্টেবল ফিল করছেন? আরে না না, আমি কি একবারও বলেছি সেই কথা? আসলে সাব্বির মানুষের সাথে একটু কমই কথা বলে। হুম, বাট আমার নাম জানতে চাইলেন না? ও সরি, জিজ্ঞাসা করা হয়নি। আমার নাম ছোঁয়া। ও নাইস নেম। তো আপনি লেখাপড়া করেন না জব করেন? না, লেখাপড়া শেষ করেছি। এখন বাবার ছোটখাটো একটা কোম্পানি আছে, সেখানে জয়েন করব। ও ভালো তো। তো আপনার বাবা মা কোথায় থাকে? ওনার গ্রামে থাকেন। মিথ্যে কথা। তো আপনি ঢাকাতে কি করেন, আর এই গাড়ি কি আপনার? না, এক বন্ধুর। মিথ্যে কথা। কথা বলতে বলতে সাব্বির সাইফুলের ফুপুর বাড়িতে চলে আসে। সাইফুলের ফুপুরা আমেরিকাতে থাকেন, মাঝে মধ্যে এখানে আসেন, তাই সাব্বিরকে খুব ভালো করে চেনেন। সাব্বির বাড়িতে ঢুকায় ফুপুর সাথে গল্পে মেতে ওঠেন, আর ফুপুকে বলে দেয় কেউ যেন তার পরিচয় সম্বন্ধে না জানতে পারে। ফুপু বলে যে ঠিক আছে। সাব্বির বাড়িটা ভালো করে দেখে নেয় ঘুরে ঘুরে। গ্রামার শহরের মিশ্র একটা বাড়ি, এখানকার বাতাস খুব পরিষ্কার। সাব্বির ছাদে চলে যায়, সেখানে গিয়ে দোলনায় বসে আর একটা সিগারেট ধরায়। এটা তার নিত্যদিনের অভ্যাস। সিগারেট টানতে থাকে আর ভাবতে থাকে সে এই দুনিয়ার টাকাই সব। টাকা আছে তো মানুষের মূল্য আছে, টাকা নেই তো মানুষের মূল্য নেই। এই জন্য বোধ হয় গিরিকরা বলে গেছে, মানি ইজ দ্য সেকেন্ড গড ইন দিস ওয়ার্ল্ড। সাব্বির যখন এইসব আকাশ পাতাল ভাবতে ব্যস্ত, তখন কারো উপস্থিতিতে সাব্বিরের ধ্যান ভাঙে। চেয়ে দেখে সে সামনে একটি মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়ে বললে আল্লাহ পাপ দিবে, একেবারে জান্নাতের হুর। মনে হয় সব সৌন্দর্য ওরই জন্য। চেহারার রাগের ছাপ বিদ্যমান। সাব্বির কিছু জিজ্ঞাসা করবে, তার আগে সাব্বিরের হাত থেকে সিগারেটটি কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দেয়। সিগারেট খান কেন? হ্যাঁ, ছ্যাঁকা খাইছেন, না ব্যাকা হয়েছেন, না মনে সুখ নেই? গলার আওয়াজ শুনে বুঝতে পারে যে এটাই ছোঁয়া। সাব্বির একটা ঘরের মধ্যে চলে যায়। এই যে মিস্টার, কোনটার উত্তর দেব? বলেন যে সিগারেটটা খান কেন? এমনি মন ভালো থাকলে। অ্যাঁ, এইটা কোনো উপলক্ষ হলো সিগারেট খাওয়ার? আমি তো এই জন্যই খাই। আর খাবেন না। কেন? আমি বলেছি তাই, আর কোনো কথা শুনতেই চাই না। সাব্বির এখন কি বলবে তা ভেবে না পেয়ে হ্যাঁ সূচক মাথা নাড়ায়। রাতে খেতে বসে সাব্বির ও সবাই টিভিতে খবর দেখছিল। অনেকদিন ধরে বাংলাদেশের বিজনেস ইন্ডাস্ট্রিতে একটি নাম সবচেয়ে বেশি জনপ্রিয়, আর তা হলো মির্জা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির নাম। এই কোম্পানি শুধু বাংলাদেশে না, আমেরিকা সহ আরো 35টি দেশে এদের শাখা আছে। এখন প্রশ্ন হলো এই কোম্পানির নতুন সিইও কে নিয়ে। সবার সব আশায় পানি ঢেলে দিলেন হাবিব মির্জা। তিনি তার ছেলেকে সিইও ঘোষণা করলেন। কেউ জানতো পর্যন্ত না যে তার ছেলে আছে। আর আমাদের সূত্র থেকে জানা গেছে যে সিইও সাহেব বর্তমানে এই দেশেই আছেন। সাব্বির খবর দেখছিল, আর সাইফুল আর ওদের ফুপুও। সাব্বির আর তার ফুপু তো জানে সে সিও। খালা, তোমাকে বলেছিলাম না অনেক বড় কোম্পানি, আমি এই কোম্পানিতেই অ্যাপ্লাই করেছি। সাব্বির ছোঁয়ার দিকে একবার তাকায়। ভালো তো। কবে করেছেন? এই তো গতকাল। ও, আপনার চাকরি হয়ে যাবে, চিন্তা করবেন না। এমনভাবে বলছেন যেন আপনিই সিইও। সাব্বির একটু ঘাবড়ে গেছে। এই মেয়ে কি করে জানলো যে সাব্বির সিও? না, খালি এমনি বলছে। আরে আপনি ঘাবড়ে যাচ্ছেন কেন? আমি তো মজা করছিলাম।
খাওয়া শেষ করে সাইফুল আর সাব্বির চলে যায় গাড়ি নিয়ে। উদ্দেশ্য ম্যানেজারের সাথে দেখা করা। সাব্বির গাড়ি চালাচ্ছে আর সাইফুলের সাথে টুকটাক কথা বলছে। মির্জা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির সামনেই গাড়ি থামালো। আজ অফ ডে, তাই পুরো অফিস খালি বললেই চলে। সাব্বির আর সাইফুল অফিসে প্রবেশ করছে। এই কে আপনি এইভাবে অফিসে ঢুকছেন কেন? কাজ আছে তাই। কিসের কাজ আর কে আপনারা? আমি এই অফিসের মালিক। আর কিছু জানতে চান? সাইফুল ম্যানেজারকে কল দেয়। আর মজা করার টাইম পেলেন না? কোথা থেকে হুট করে এসে বলছেন যে আপনার অফিসের মালিক? কি হয়েছে এখানে? সাব্বিরকে এখানে দেখে ম্যানেজার অবাক হয়। ম্যানেজার জানে যে বর্তমান সিওর সাব্বির মির্জা, কিন্তু সে জানতো না যে সাব্বির মির্জা বাংলাদেশে এসেছে। ম্যানেজার সালাম দেয় সাব্বিরকে। আসসালামু আলাইকুম স্যার, আপনি এখানে আসতে গেলেন কেন? আমাকে বলতেন, আমি গাড়ি নিয়ে আপনাকে নিয়ে আসতাম। দারোয়ান এতক্ষণে বুঝতে পেরেছে যে তার সামনে যে দাঁড়িয়ে আছে সে সিও সাব্বির মির্জা। স্যার, আসলে আমি আপনাকে চিনতে পারিনি। আসলে কখনো আপনাকে দেখিনি তো স্যার, প্লিজ আমাকে মাফ করে দিন বলে পা ধরে নেয়। সাব্বির মির্জা আর যাই হোক অহংকারী না। আরে আরে কি করছেন আপনি? আমার বাবার বয়সী। আপনি আপনার দায়িত্ব পালন করেছেন। এখানে ক্ষমা চাওয়ার কি আছে? উঠুন। আসলেই স্যার, আপনি অনেক বড় মনের মানুষ। সাব্বির ম্যানেজারকে নিয়ে অফিসে ঢোকে। অফিসটা ভালো করে দেখে নেয়। অফিসে সিও চেম্বার ফাঁকা। সাব্বির সিও চেম্বারে বসে আর ম্যানেজারকে বলে নিয়োগের কাগজগুলো দেখাতে। ম্যানেজার নিয়োগের কাগজ অর্থাৎ যারা যারা আবেদন করেছে তাদের সবার লিস্ট নিয়ে আসে। সাব্বির পুরোটা চেক করে ছোঁয়ার নাম খুঁজে পায়, সাথে অ্যাপ্লিকেশনটাও পায়। ম্যানেজার সাহেব, এই মেয়েটার চাকরি যেন হয়, ওকে ইনফর্ম করে দিবেন। ওকে স্যার। কফি আনার ব্যবস্থা করুন। ম্যানেজার চলে যায়। সাব্বির, আমি আসি, একটু কাজ আছে। তোর গাড়িটা নিয়ে গেলাম। ওকে, যা। সাব্বির চলে গেল। সাব্বির অফিসের কাজগুলো চেক করতে থাকে। সব হিসাব ঠিক আছে। আসলে ম্যানেজার অনেক সৎ, তাই সাব্বির বাবা ওনাকে অনেক বিশ্বাস করেন। তাই তো ওনার দায়িত্বে সবটা রেখে যান। কাগজগুলো চেক করতে করতে আর অফিসের বাকি সব দেখে সাব্বির বেরোতে নিল। আপনার গাড়ি তো সাইফুল সাহেব নিয়ে গেছেন। আমার গাড়ি দিয়ে আপনাকে ড্রাইভ করে দিচ্ছি, চলেন। সাব্বির প্রথমে মানা করে, পরে ম্যানেজার জোর করায় সাব্বির রাজি হয়। সাব্বির গাড়িতে বসে ম্যানেজার সাহেব গাড়ি চালাতে থাকেন। দূর থেকে ব্যাপারটা একজন লক্ষ্য করে। সেটা আর কেউ নয়, স্বয়ং হিয়া। সে এমন কিছু দেখবে সে ভাবতেই পারেনি। সে অবাকে চরম পর্যায়ে আছে, কেননা তার বাবা আর কেউ না, ম্যানেজার সাহেব। হিয়া এখানে এসেছিল তার বাবার কাছে। তখনই দেখতে পেল যে সাব্বির গাড়িতে উঠছে আর তার বাবা দরজা খুলে দিচ্ছে। হিয়া ভাবতে থাকে, কে সাব্বির যে তার বাবাকে গাড়িতে বসিয়ে ড্রাইভারের মতো চালাচ্ছে, আর এই ক্ষেত এত বড় কোম্পানির অফিসেই বা কি করে। এইসব ভাবতে ভাবতে গাড়ি ছেড়ে দেয়। হিয়া পেছনে দাঁড়িয়ে ভাবতে থাকে, ওই দিন অর্ক বলল যে মার্সিডিজ গাড়িটা সাব্বিরের, আবার রাস্তার বাবা এত বড় কোম্পানির ম্যানেজার হয়ে সামান্য ওই ক্ষেতের ড্রাইভার হয়ে গাড়ি চালাচ্ছে। হিয়া ভাবে যে দারোয়ানকে জিজ্ঞাসা করবে, তাই দারোয়ানের কাছে চলে যায়। এই দারোয়ান, এইমাত্র আমার বাবার সাথে যে ছেলেটা গেল সে কে? কার কথা বলছেন ম্যাডাম? স্যারের কথা? কে স্যার? কিসের স্যার? ওই ফকিন্নির বাচ্চাকে স্যার বলিস কেন? মাফ করে দিন ম্যাডাম, আপনি হয়তো জানেন না যে উনি কে। আর জানলে আপনি ওনাকে এসব বলতেও হাজারবার ভাবতেন। হিয়ার ফোনে কল আসলে হিয়া চলে যায়, না শুনে যে সাব্বির আসলে কে। সাব্বিরকে ম্যানেজার সাহেব বাড়িতে ড্রপ করে দেয়। ম্যানেজার সাহেব চলে যান আর সাব্বির বাসায় এসে সোজা রুমে গিয়ে গোসল করে নেয়। তারপর ব্যাগ থেকে ল্যাপটপটা বের করে নেয় আর তার আব্বুকে ভিডিও কল দেয়। আসসালামু আলাইকুম আব্বু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। তো আজকে সূর্য কোন দিকে উঠেছে যে তুই কল দিলি? কেন বাবা, পূর্ব দিকেই তো উঠেছে। আর আমি কি তোমাকে কল দিতে পারি না নাকি? আরে বাবা, আমি কি সেই কথা একবারও বলেছি? তুই আমার একমাত্র ছেলে, তুই কল দিবি না তো কে দিবে? তো বল, কেমন কাটছে সময়? হেব্বি। আজকে অফিসে গিয়েছিলাম, পরশু জয়েন করব। আর ফাইলগুলো অর্ধেক চেক করেছি, আর কিছু বাকি আছে, ওইগুলোও চেক করে ফেলবো। আর আমার অ্যাকাউন্টে কিছু টাকা ট্রান্সফার করো। কেন? আমার অ্যাকাউন্ট তো তুই জানিসই, তুই বের করে নে। না বাবা, তুমিই দাও। আমার অ্যাকাউন্টে মাত্র 90 কোটি টাকা আছে, আরও 200 কোটি টাকা ট্রান্সফার করে দাও। আচ্ছা, আর কোনো কিছু প্রয়োজন হলে আমাকে জানাস। আর বাড়িতে পৌঁছে তোর আম্মুর সাথে কথা বলিয়ে দেব। আচ্ছা বাবা, নিজের যত্ন নিও।
আমি শীঘ্রই চলে আসব। আচ্ছা বাই। বলে কল কেটে দেয়। সাব্বির খেয়াল করে নিচে দরজায় কেউ দাঁড়িয়ে আছে। দরজা তাকিয়ে দেখে ছোঁয়া দাঁড়িয়ে আছে। ছোঁয়া কি তাহলে সাব্বিরের কথাগুলো শুনতে পেরেছে? আরে আপনি আসুন ভেতরে, দরজায় দাঁড়িয়ে আছেন কেন? আপনার বাবা মা আছে সেটা তো বলেননি। সাব্বির যেন হাঁপ ছেড়ে বাঁচলো, মানে ছোঁয়া কিছু শুনতে পারেনি। ও ওনারা গ্রামে থাকেন, আপনার সাথে একদিন পরিচয় করিয়ে দিবনি। খালা, আপনাকে খেতে ডাকছেন। আপনি যান, আমি আসছি। আরে বাস, আপনি এত দামের ল্যাপটপ ব্যবহার করেন? আম্মুকে কত করে বললাম একটা ল্যাপটপ কিনে দিতে, কিন্তু দিচ্ছেই না, বলছে যে কিছুদিন পর কিনে দিবে। কিন্তু কিছুদিন আর যেন শেষই হচ্ছে না। সাব্বির জানে যে ছোঁয়া খুবই গরিব ফ্যামিলি থেকে বিলং করে। ওর কাছে যেখানে কয়েকশো কোটি টাকাও কিছু না, সেখানে ছোঁয়ার কাছে সামান্য ল্যাপটপটাই অনেক কিছু। এইদিকে আসুন, বসুন। আপনার চাকরির কি খবর? কিছু জানাইনি এখনো। মানে কিছু বলেনি এখনো? রেগে গিয়ে বলে কথাটি। রেগে যাচ্ছেন কেন? মনে হয় না। রেগে যাচ্ছেন কেন? মনে হয় হবে না। সামান্য গরিব ঘরের সন্তান আমি। আমার না আছে মামা, খালুর পেটে রেপুটেশন, আর না আছে টাকা যে চাকরিটা হবে আমার। তাই তো সবটা উপরওয়ালার উপর ছেড়ে দিয়েছি। আপনার চাকরি হবে, আলবাত হবে। আপনার চাকরি হবে না তো কার চাকরি হবে? ধন্যবাদ, কিন্তু তবুও। কোনো কিন্তু না, আপনি যান, খাবার খান, আমি একটু আসছি। সাইফুল চলে এসেছে, তাই সাব্বির গাড়ি নিয়ে বেরিয়ে যায়। একটা জিনিস কিনে আবার বাড়িতে ফিরে আসে। আপনি কোথায় চলে গিয়েছিলেন? আমি কখন থেকে বসে আছি খাবার নিয়ে। এত রাতে কেউ বাইরে বেরোতে যায়? একটু বাইরে গিয়েছিলাম, চলুন আমি খেয়ে নিচ্ছি। ছোঁয়া সাব্বির হাতে একটা প্যাকেট লক্ষ্য করে। সাব্বির খাবার খেয়ে রুমে চলে যায়। একটু পর ছোঁয়ার মোবাইলে একটা মেসেজ আসে। ছোঁয়া মেসেজটা ওপেন করে খুশিতে নাচতে থাকে। ছোঁয়া কাঁদছে, কিন্তু এই কান্না দুঃখের কান্না না, এই কান্না সুখের কান্না। ছোঁয়া চেঁচামেচির আওয়াজ শুনে সবাই বেরিয়ে আসে। সাব্বির তো বেপুক হয়ে গেছে যে এই মেয়ে কাঁদছে কেন, আবার কি হলো। কিরে মা, কাঁদছিস কেন? কোনো সমস্যা হয়েছে? ছোঁয়া দৌড়ে গিয়ে ফুপিকে জড়িয়ে ধরে আর ফুপিয়ে কাঁদতে থাকে। ফুপু, আমার চাকরি হয়ে গেছে, কথাটা ছোঁয়া বলল। কে বলছিস মা? হ্যাঁ ফুপু, মাত্র অ্যাপয়েন্টমেন্টের লেটার পেলাম। ও, এত গুড নিউজ তো কাদার কি আছে? আর আপনার জন্য আরেকটা সারপ্রাইজ আছে। আর একটা সারপ্রাইজ মানে? চাপে ছোঁয়ার সামনে একটি বড় প্যাকেট ধরে। আর ছোঁয়া বাচ্চাদের মতো প্যাকেটটা নিয়ে খুলতে থাকে। ছোঁয়া প্যাকেটটা খুলে দেখে যে এটা অ্যাপেল কোম্পানির দামি ল্যাপটপ। ছোঁয়া আবেগে আপ্লুত হয়ে সাব্বিরকে জড়িয়ে ধরে। সবাই তাকিয়ে আছে দুজনের দিকে। সাব্বির লজ্জায় পড়ে গেছে। অন্যদিকে ছোঁয়ারও কোনো ধারণা নেই চারপাশে কি হয়ে যাচ্ছে। ফুপু তো মুচকি মুচকি হেসেই চলে গেলেন। সাব্বির ছোঁয়াকে আস্তে করে বলে, ছোঁয়া, এই ছোঁয়া, কি হচ্ছে? এইভাবে জড়িয়ে ধরে মানে কি? দেখো সবাই কিভাবে তাকিয়ে আছে। ছোঁয়া এতক্ষণে চারপাশের জ্ঞান হলো, তাই তাড়াতাড়ি সাব্বিরকে ছেড়ে দিল। সরি, আমি রিয়েলি সরি। আসলে আমি কোনোদিনও এইরকম গিফট পাইনি তো। আর আজ চাকরিটা হয়ে গেছে, তাই খুশিটা সামলাতে পারিনি। কোনো ব্যাপার না, আমি কিছু মনে করিনি। কিন্তু চারপাশের মানুষ তো, ফুপু আর সাইফুল তো কি না কি ভেবে নিয়েছে। আসলে লজ্জার নাক আর গাল লাল হয়ে গেছে। হয়েছে, আর বলতে হবে না, বুঝতে পারছি। কিন্তু আমি আপনার থেকে এই গিফটটা নিতে পারবো না। সাব্বিরের কেন জানি অনেক খারাপ লাগলো। কেন, পছন্দ হয়নি? না অন্য কালার পছন্দ, না আরও দামি ল্যাপটপ লাগবে? আমি কি বলেছি একবারও সেই কথা? তো আমার জানা মতে ল্যাপটপটির দাম হবে 1.5 থেকে 2 লক্ষ টাকা। আপনি এত টাকা কোথায় পেলেন যে আমাকে 2 লক্ষ টাকা দিয়ে একটা ল্যাপটপ গিফট করলেন? সাব্বির এখন কিছুটা বলবে ওর ব্যাপারে, না হলে ছোঁয়া গিফট নেবে না। সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। আমার অ্যাকাউন্ট থেকে 2-4 লাখ টাকা গায়েব হয়ে গেলেও আমার বোঝার ক্ষমতা থাকে না। আর এত সামান্য 2 লক্ষ টাকা সাব্বিরের সম্পর্কে আপনি কিছুই জানেন না। চাইলে ফুপুর কাছে জিজ্ঞাসা করতে পারেন। আর ল্যাপটপটা না নিলে আমার চাইতে খারাপ আর কেউ হবে না। এই বলে সাব্বির চলে যায় আর ছোঁয়া ঠায় হয়ে দাঁড়িয়ে থাকে। নিয়ে নে, ও যখন গিফট করেছে নিয়ে নে। আর ওর সম্পর্কে তুই কিছুই জানিস না, কিন্তু শীঘ্রই জানতে পারবি। কে উনি খালা? জানতে পারবি, সময় আসতে দে। বলে ফুপিও চলে গেলেন। ছোঁয়া মাথা চুলে হাতাচ্ছে আর ভাবছে কে সাব্বির, তাতে তার কি? যাই হোক, মানুষটা যথেষ্ট ভালো। ছোঁয়ার কালকে জয়নিং ডেট।
চুয়া সব গছগাছ করে রেখেছে। সকালে সবাই নাস্তা করে নেয়। চুয়া, সাব্বির আর সাইফুল একসাথে রওনা দেয়। সাব্বির চুয়াকে অফিস অবধি ড্রপ করে দেয়, তারপর এয়ারপোর্টে যায়। দুইটা মার্সিডিজ আর একটা লিমুজিন লম্বো জিপ অর্ডার দিয়েছিল, ওইগুলো আনতে যায়। সাথে কিছু গাড়ি নিয়ে যায়। এয়ারপোর্টে ভিআইপি কাউন্টার দিয়ে ভেতরে ঢুকে একটা কার্গো প্লেনে গাড়িগুলো এসেছে। গাড়িগুলোরই এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসে। সাব্বিরের ঢাকায় কয়েকটা বাংলো আছে, ওখানে যাবে গাড়িগুলো রাখতে। এয়ারপোর্ট থেকে যখনই বের হয় তখন একটা ভিআইপি ব্যাপার স্যাপার তৈরি হয়। সাব্বিরের সামনে একটা গাড়ি, পিছনে দুটো গাড়ি। অনেকেই দেখছে তাকিয়ে। এখানে আরও কেউ দেখছে যা সাব্বিরের অজানা, সে হলো হিয়া ও মেঘা। মেঘা গাড়ির ভিতরে সাব্বিরকে দেখতে পায়। গাড়িগুলো প্রচণ্ড গতিতে সামনের দিকে চলে যায়। হিয়া দেখতে পায়, কিন্তু কেউ শিওর না যে এটা সাব্বির, কেননা সাব্বিরের সাথে এই ভিআইপি ফেসিলিটি চাই না। মেঘা, তুই কিছু দেখেছিস? আগে বল যে তুই কি কিছু দেখছিস। সাব্বিরকে দেখলাম গাড়িতে। আমিও তো দেখলাম। কে এই সাব্বির যে ওই দিন বাবা ওকে নিজের গাড়ি ড্রাইভ করে নিয়ে গেল, আবার আজকে এয়ারপোর্ট থেকে ভিআইপি ভাবে গাড়ি নিয়ে বেরিয়ে গেল? আমার মাথায় কিচ্ছু যাচ্ছে না। আমারও। বাট হিয়া, তুই অনেক পস্তাবি। কেন? সেটা সময় বলে দেবে। সাব্বির বাংলোতে পৌঁছে গেছে। গার্ডদের থাকা খাওয়ার ব্যবস্থা করে দিয়ে তারা চলে যায় ফুপুর বাসায়। কাল সাব্বির সিও হিসাবে আসন গ্রহণ করবে। মিডিয়াকে ব্যাপারটি জানিয়ে দেয় সাইফুল। সাব্বির বাসায় পৌঁছানোর পথে চুয়াকে অফিস থেকে পিক করে নেয়। চুয়াকে কেন যেন মনমরা দেখাচ্ছিল। সাব্বির থেকে ব্যাপারটি লুকায় না, ও ঠিক ধরে ফেলে। সাব্বির জিজ্ঞাসা করে, কিন্তু চুয়া বলে না। সাব্বির বাড়িতে আসে এবং খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। সকালে আজ সাব্বিরের বাবার কথা রাখার দিন। আজ সাব্বির বাংলাদেশে মির্জা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির দায়িত্ব নেবে। চুয়াকে ডাক দেয়। সাব্বিরও যেতে অনীহা প্রকাশ করে বলে ও আর চাকরি করবে না। অফিসে কে কি বলেছে তোমাকে? কেউ কিছু বলেনি। সত্যি করে বলো, কে কি বলেছে? ম্যানেজারের মেয়ে। কি? ম্যানেজারের মেয়ে কি বলেছে? আমাকে অপমান করছে থার্ড ক্লাস বলে। আজকে ওর একদিন তো আমার একদিন। মানে আপনি কি করবেন? ওনাদের অনেক ক্ষমতা। মির্জা গ্রুপে ম্যানেজারের মেয়ে বলে কথা। বাপেরও বাপ আছে, সেটা দেখাবো। চুয়া কিছু বুঝতে পারছে না কি হতে চলেছে। তুমি রেডি হও, আজকে আমার সাথে অফিসে যাবা। দেখি কার এত সাহস। সাইফুল রেডি হয়ে নেয়। সাব্বির রুমে চলে যায়, আর কিছুক্ষণ বাদে বেরিয়ে আসে। একটা কালোর ভিতরে নীল ট্যাক্সিডো পরনে, চুলগুলো স্পাই করা, আর হাতে দামি রলেক্স ঘড়ি আর দামি লেদারের শু। কালোর ভিতর সাব্বিরকে একেবারে মেন ইন ব্ল্যাক মনে হচ্ছে। ছোঁয়া হা করে দেখছে। সাব্বির ওর সামনে এসে তুড়ি বাজায়। মশা ঢুকবে তো মুখে। মানে আমি কিছুই বুঝতে পারছি না। বুঝতে হবে না, দেখে যাও। সাইফুল, তোর হয়েছে? ইয়া ম্যাম, আই এম রেডি। সাইফুলও কালো ব্লাউজার, কালো সাদা সানগ্লাস আর কালো জুতা পরেছে। ওকে ঋত্বিক রোশনের চেয়েও কম লাগছে না। ছোঁয়া খালি দেখেই যাচ্ছে। সাইফুল গাড়ি নিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিল। অফিসে যেতে হলে ওদের অফিসের সামনে দিয়ে যেতে হবে, তাই সাইফুল কল দিয়ে গার্ড সহ গাড়ি নিয়ে আসতে বলল। গাড়িগুলো সামনে সিরিয়ালে দাঁড়ায়। সাব্বির গাড়ি থেকে নামে আর ছোঁয়ার হাত ধরে ওকেও নিয়ে যায়। লিমুজিনে নিয়ে বসে আর সাব্বির সাইফুলও গিয়ে বসে। সাব্বিরও সাইফুল হাসছে ছোঁয়া চেহারা দেখে। ওর চোখগুলো সহ চেহারা দেখার মতো। ও ভাবছে যে কি হচ্ছেটা কি, সাব্বিরকে আর এইসবের মানেটা কি, আর ছোঁয়া কোথায় যাচ্ছে। গাড়ি এসে মির্জা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির সামনে এসে থামলো। চারিদিকে গাড়িকে ঘিরে দাঁড়ালো হাজার হাজার মানুষ আর সাংবাদিক, রিপোর্টাররাও। সবার চোখ গাড়ির দিকে। আর ছোঁয়া তো সব মাথার উপর দিয়ে যাচ্ছে। এইসব সে ভাবছে কি হচ্ছে তার চোখের সামনে। আর কে সাব্বির? সাব্বির দেখলো ম্যানেজার আর অফিসের উচ্চপদস্থ স্টাফরা অফিসের গেটে দাঁড়িয়ে আছে, ফুলের তোড়া হাতে নিয়ে। সাব্বির গাড়ি থেকে নামে। দুজন গার্ড এসে লিমোজিনের দরজা খুলে দেয়, আর বাকি গাড়িগুলো থেকে গার্ডরা নেমে আসে, সবার হাতে রাইফেল। সাব্বিরের লুক নিয়ে আগেই বলেছে। একটি কালোর ভিতরে নীল ট্যাক্সির পরনে, চুলগুলো স্পাইক করা আর হাতে দামি রোলেক্স ঘড়ি আর দামি লেদারের শু।
কালোর ভিতর সাব্বিরকে একেবারে মেনিন বিলাক মনে হচ্ছে। সাব্বিরকে রিপোর্টাররা ঘিরে ধরে আর গার্ডরা সাব্বিরকে প্রোটেকশন দিচ্ছে। ছোঁয়া শুধু দেখেই যাচ্ছে। সাইফুল সহ ছোঁয়া সাব্বিরের পিছন পিছন যায়। ছোঁয়া ভালো করে তাকিয়ে দেখে এটা সেই অফিস যেখানে সে জব করে, মানে মির্জা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি। আজকের দিনটা ছোঁয়ার শোকের উপর দিয়ে যাচ্ছে। সাব্বির এগিয়ে গেল, ম্যানেজার সহ সবাই সাব্বিরকে স্বাগতম জানালো। উচ্চপদস্থ স্টাফদের সাথে শেক হ্যান্ড করে এর মধ্যে একটি ছেঁড়া মুখ হ্যান্ডশেক করার জন্য হাত বাড়িয়ে দেয়, কিন্তু সাব্বির হাত মেলে না। কেননা হে আর কেউ না, হিয়ার চোখ যেন কোর্ট থেকে বেরিয়ে আসার উপক্রম। সে ভাবছে সাব্বির তাহলে এত বড় কোম্পানি সিও। আর ছোঁয়াও একই কথা ভাবছে, কিন্তু দুজনের মনে একই কথা, সাব্বির কেন আগে বলেনি। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? হিয়ার চোখ যেন কঠোর থেকে বেরিয়ে আসার উপক্রম। সে ভাবছে সাব্বির তাহলে এত বড় কোম্পানির সিও। সাব্বির এগিয়ে যায়। ম্যানেজার সহ সকল উচ্চপদস্থ কর্মকর্তা সহ মির্জা গ্রুপের বাংলাদেশের শাখার সকল শেয়ার হোল্ডাররা সাব্বিরের পিছু পিছু গেল। অফিসের বর্ণনা দেয় মানুষকে কখনো 50 তার তলা একটা স্ট্যাটাসের উপর বিল্ডিং এ বিবেচনা করা ঠিক অনেকটা না, জায়গা জুড়ে যার অর্থ তুমি শহরের এখন বুঝবে। একেবারে মিস হিয়া, কেন্দ্রবিন্দুতে হাউ অবস্থিত। ডেয়ার ইউ! আর তোমার 5,000 সাহস কি করে আমার স্টাফ সাথে নিয়ে এই ধাক্কা অফিস খাওয়ার? চলে। দেখে শুলে হাঁটাচলা ভাববেন না করবেন। যে মাত্র গো অ্যাওয়ে ফ্রম 5,000 হিয়ার। লোক এই মিস অফিসে হিয়া, কাজ করে। আপনি বেশি বলে এইটা ফেলেছেন। হেড অফিস, আমার তাই স্ত্রীকে এখানে অপমান যারা করার কাজ কোনো করে অধিকার তাদের নেই আপনার। সবাইকে অনেক আপনাদের দায়িত্ব কার্যকলাপ পালন দেখতেও করতে কি আমি হয়। পাঠিয়েছিলাম। অফিসের মোট আপনারা কি কি 5টা করেন তার উপর এলিভেটর, নজরদারি করতে। মানে লিফট। ছোঁয়া বা সাব্বির ছোঁয়া, লিফটে গিয়ে ওঠে। এই ছোঁয়া, কি হয়েছে? পেছনে এমন ম্যানেজার করে সহ রয়েছো আরো কেন? কয়েকজন, না, যার তোমার মধ্যে অপমানের ম্যানেজারের প্রতিশোধ মেয়েও নিতে। আছে। হুম, লিফট কেন চলতে তুমি অন্য থাকে, কিছু আশা মানে করছিলে? উপরে যেতে ভয় থাকে। পেও না, গন্তব্য তোমার কোনো ক্ষতি প্যারতলা। হবে না। না, ওখানে কিন্তু তোমার সিএর চেহারা বলছে। চেম্বার। কথা কম বলো, লিফটের ভিতরে শুধু দেখে ছোঁয়ার যাও। হাত আরে ধরেছিল দেখো না কি সাব্বির। করছি। এত কথা বলো কেন যেটা বাচ্চাদের সবার মতো? চোখে বয়স পড়েছিল। হয়নি তোমার, অনেকে তো কিছু ভেবে বোঝো না। নিয়েছে ছোঁয়া যে আস্তে এইটা করে মিষ্টি সিও কণ্ঠে একটা ডাক সাহেবেরই দেয়। স্ত্রী। চারিদিকে এত কেন জানি আয়োজন না দেখছো, হিয়ার খুব তা হিংসা শুধু হচ্ছে। তোমারই জন্য। সে রাগে হ্যাঁ, ফুঁসছে, এত যেটা বেলুন, সাব্বিরের ফুল, নজরে এড়ায় না। ডেকোরেশন সব লিফট থেকে তোমারই বের জন্য। হওয়ার আরো সময় সাব্বিরের সাথে হিয়ার ধাক্কা লাগে। হিয়া থাপ্পড় করে সাব্বিরের উপর পড়ে। হ্যাঁ, যা ভাবছেন তাই, থাপ্পড় পড়েছে কারো গালে। মিস হিয়া, হাউ ডেয়ার ইউ! তোমার সাহস কি করে আমার সাথে ধাক্কা খাওয়ার? সাব্বিরের চোখ লাল হয়ে আছে, প্রচন্ড রাগের সহিত কথাটা বলেছে। অফিসের সবাই অবাক নয়নে তাকিয়ে আছে। সবাই ভাবছে কি হলো। স্যার সরি, আসলে আমার মেয়ে ইচ্ছে করে করিনি, ওকে মাফ করে দিন। আসলে আমি ইচ্ছে করে ধাক্কা দিইনি, লেগে গেছে। দেখে শুলে হাঁটাচলা করবেন। জি স্যার। গো অ্যাওয়ে ফ্রম হিয়ার। হিয়া চলে যায়। ছোঁয়া সাইডে দাঁড়িয়ে আছে। হিয়া চলে যাওয়ার আগে ব্যাপারটি লক্ষ্য করে। অফিসের একজন সামান্য স্টাফ হয়ে সিওর সাথে দাঁড়িয়ে আছেন কেন? কাজকাম নেই? পয়সাওয়ালা লোক দেখলেই ঝুলে পড়েন? মিস হিয়া, আপনি বেশি বলে ফেলেছেন। আমার স্ত্রীকে অপমান করার কোনো অধিকার নেই আপনার। ছোঁয়া কিছু বলতে যাবে, তার আগে সাব্বির কথাটা বলে ফেলে। ছোঁয়ার কিছু বলার ভাষাই নেই। সাব্বির ওকে নিজের স্ত্রী বানিয়ে নিল, তাও আবার এক মুহূর্তে। হিয়া সাব্বিরের কথা শুনে যেন আকাশ থেকে পড়লো। সাথে আশেপাশে যারা ছিল সবাই সাব্বিরকে জিজ্ঞাসা করছে যে ছোঁয়া যদি সাব্বিরের স্ত্রী হয়ে থাকে তাহলে সাব্বিরের স্ত্রীর পরিচয় এই অফিসে আসেনি কেন? আপনাদের কার্যকলাপ দেখতে ওকে আমি পাঠিয়েছিলাম, আপনারা কে কি করেন তার উপর নজরদারি করতে। হিয়ার কেন জানি খুব খারাপ লাগলো এটা শুনে যে সাব্বির বিবাহিত, কিন্তু এটা সাব্বিরের টাকার জন্য না, সাব্বিরের ভালোবাসার জন্য। হিয়ার কিছু না বলে শুধু সরি বলে চলে গেল। সবাইকে যার যার কাছে পাঠিয়ে সাব্বির ছোঁয়াকে নিয়ে কেবিনে যায়। ছোঁয়া যেন বাক প্রতিবন্ধী হয়ে গেছে, সে আর কিছু বলতেই পারছে না। এখনো সে শক্তের ভিতরে আছে। ছোঁয়া বা ছোঁয়া, এই ছোঁয়া, কি হয়েছে? এমন করে রয়েছো কেন? আমি কি আপনার স্ত্রী? না। তাহলে সবাইকে বললেন যে? তোমার অপমানের প্রতিশোধ নিতে। শুধু এই জন্যেই? কেন তুমি অন্য কিছু আশা করছিলে? না, আমার আর কি আশা করা থাকতে পারে? আমি স্ট্যাটাস অনুযায়ী আমি স্বপ্ন দেখি, তার বাইরে না। ছোঁয়া সাব্বিরকে এই কয়েকদিন অনেকটা ভালোবেসে ফেলেছে। আসলেই মানুষটা এমনই।
কিন্তু ভেবেছিল বলে দেবে, কিন্তু আজ যখন জানতে পারলো যে সাব্বির এত বড় লোক, তখন ভেবে দেখলো সাব্বিরের সাথে ওর ইটিরা যায় না, কেননা ও অনেক গরিব ঘরের সন্তান। সাব্বির ব্যাপারটা খানিকটা আন্দাজ করতে পেরেছে, তাই ভাবলো কিছু একটা করা যাক। সাব্বির ওর কাজে মনোনিবেশন করলো, আর ছোঁয়া সাব্বিরের পাশে কেবিনে বসে ফাইল ঘাটছে আর চোখের পানি ফেলছিল। লাঞ্চ টাইমে সাব্বির ছোঁয়ার কেবিনে গিয়ে দেখলো যে ছোঁয়ার চোখ মুখ লাল হয়ে আছে। সাব্বির বুঝতে পারলো কেন এমনটা হয়েছে। লাঞ্চ করতে ডাকলে ছোঁয়া না করলো, বলল সে খাবে না। রাত নাগাদ অফিস শেষ করে সাব্বির ছোঁয়াকে নিয়ে রওনা দেয়। একটা বড় রিসোর্টের সামনে গাড়ি থামিয়ে পুরো রিসোর্টটাই অন্ধকার, এক চিলতে আলোও নেই। ছোঁয়া ভাবে যে এখানে কেন এলো তারা। ভয় পেও না, তোমার কোনো ক্ষতি হবে না। আমি কি বলেছি যে আমি ভয় পেয়েছি? না, কিন্তু তোমার চেহারা বলছে। ছোঁয়া নিজেকে স্বাভাবিক করে নেয়। সাব্বির ছোঁয়াকে নিয়ে গিয়ে ভিতরে যায়। পুরোটা অন্ধকার, শুধু একটা টেবিলে একটা মোম জ্বালানো। সাব্বির ছোঁয়াকে নিয়ে টেবিলে বসায়। ছোঁয়া টেবিলে তাকে দেখে বিভিন্ন খাবারের আইটেম। সাব্বির ছোঁয়াকে নিয়ে ডিনার করে নেয়। ডিনার শেষ হতেই মিউজিক বাজতে শুরু করে। সাব্বির হাঁটু গেড়ে বসে পড়ে ছোঁয়ার সামনে। ছোঁয়া বুঝতে পারছে না কি হচ্ছে, শুধু ভ্যাবলার মতো চেয়ে চেয়ে দেখছে। এই এই কি করছেন? হাঁটু কেড়ে বসে পড়লেন কেন? কথা কম বলো, শুধু দেখে যাও। বলবেন তো কি করছেন? আরে দেখো না কি করছি। এত কথা বলো কেন বাচ্চাদের মতো? বয়স হয়নি তোমার, কিছু বোঝো না? বুঝি তো, কিন্তু আপনি যেটা করছেন সেটা তো মনে হয় প্রপোজ। সাব্বির আর কিছু বলো না, যেহেতু ও বুঝতে পারছে সেহেতু করে দেখিয়ে দেয়। সাব্বির হাত তালি দেয়, সাথে সাথে চারিদিকে হরেক রকমের বিভিন্ন কালারের বাতি জ্বলে ওঠে। ছোঁয়া ঘটনার আকস্মিকতায় সামাল দিতে চোখ বন্ধ করে ফেলে। আস্তে আস্তে চোখ খুলে চারিদিকে চেয়ে দেখে কাঠে তৈরি একটি রুম, বেলুন দিয়ে সাজানো, পুরো গ্রিন হাউসের মতো। আর চারিদিকে হরেক রকমের দেশি বিদেশি ফুলের সমাহার। পূর্ণিমার আলো গাছের ছাদ ভেদ করে এসে চারিদিকে ছড়িয়ে পড়েছে। অনেক সুন্দর করে সাজানো, সবটা দেখে মনে হচ্ছে অনেক সময় লেগে গেছে এরকম করে সাজাতে। ছোঁয়া আস্তে করে মিষ্টি কণ্ঠে একটা ডাক দেয়। মানে? চারিদিকে এত আয়োজন দেখছো, তা শুধু তোমারই জন্য। হ্যাঁ, এত বেলুন, ফুল, ডেকোরেশন সব তোমারই জন্য। আরও বেশি করা উচিত ছিল, প্লাস প্লেসটাও আরও সুন্দর হতো। কিন্তু কি করব বলো, অল্প সময়ে এতটুকুই সম্ভব ছিল। চারিদিকের ফুলের সুবাস তোমার পবিত্রতার জানান দিচ্ছে। ফুলগুলো দেখো, তোমার রূপে লজ্জা পেয়ে ফুটে উঠছে না। চাঁদের আলোও যেন তোমাকে আজ হিংসে করছে, কারণ চাঁদের আলোর চেয়েও তুমি বেশি স্নিগ্ধ। বাতাস আজ উত্তলা হয়ে উঠেছে তোমারই ছোঁয়া পেতে। হ্যাঁ, এই পরিবেশের সৌন্দর্য তোমার চাইতে বেশি নয়, তুমি অপরূপা। তাই তো আমি তোমারই প্রেমে পড়েছি। ভেবো না শুধু তোমার রূপের প্রেমে পড়েছি, তোমার গুণের প্রেমেও পড়েছি। তুমি আমার সুখ ও দুঃখের ভাগিদার হবে। কথা দিচ্ছি, কষ্ট তোমাকে ছুঁতেও পারবে না। এই বলে সাব্বির ছোঁয়ার হাতটি ধরে পকেট থেকে একটা প্লেটিনাম আর ডায়মন্ডের রিং বের করে ছোঁয়ার হাতে পরিয়ে দেয়। ছোঁয়া ভেবেছিল তার ভালোবাসা একতরফা, যা কখনো পূর্ণতা পাবে না, পেলেও দয়া বা করুণা হবে। কিন্তু সাব্বির যে ছোঁয়াকে এভাবে প্রপোজ করবে তা ভাবতেও পারেনি। সাব্বিরের কানে কারো ফুপিয়ে কান্নার আওয়াজ আসে। লক্ষ্য করে যে ছোঁয়া কান্না করছে। আরে পাগলি, এখানে কান্না করার কি হয়েছে? চোখের পানি মুছে দিয়ে বলে, বুঝতে পারছি তুমি আমাকে পছন্দ করো না, অসুবিধে নেই, আমি কাউকে জোর করব না। বলে সাব্বির উল্টো দিকে হাঁটা ধরে। ছোঁয়া কিছু বললেও বলতে পারি না, সাব্বির বেরিয়ে চলে গেল। অনেক কষ্ট পায় সাব্বির। ভেবেছিল ছোঁয়া সাব্বিরকে পছন্দ করে, কিন্তু ছোঁয়ার ব্যবহারে তা বুঝতে পারল না। সাব্বির গাড়ি চালিয়ে বেরিয়ে যায় একটি নদীর পাড়ে। কে বসে মনের কষ্ট আক্ষেপগুলো নদীর পানিতে নিজের চোখের পানি ফেলে নদীর সাথে ভাগ করে নেয়। ছোঁয়ার জন্য অন্য একটি গাড়ি রেখে যায়। ছোঁয়া গাড়ি না নিয়ে চলে যায়। অন্যদিকে কেউ একজন হিংসের রাগে পড়ছে। সাব্বির যে ছোঁয়াকে প্রপোজ করেছে সেটা সাব্বিরের ড্রাইভার শুট করে নেটে ভাইরাল করে দিয়েছে। সেটা হিয়া দেখে ফেলেছে। হিয়া পুরোটা ভিডিও দেখেনি, কারণ পুরো ঘটনাটা ড্রাইভার শুট করতে পারেনি। অনেকে ভিডিওটি কমেন্ট করেছে, অ্যাকসেপ্ট করুন দুজনকে মানিয়েছে, রোমান্টিক জুটি, সাব্বির হ্যান্ডসাম, ছোঁয়া কিউট, বিউটিফুল ইত্যাদি। এইসব নিয়ে হিয়ার রাগে ফুটছে। আসলে এই রাগটা কেন হিয়া যখন আগে জানতো যে সাব্বির গরিব তখন তো এমন লাগেনি, তাহলে যখন সাব্বিরের ক্ষমতা টাকা পয়সা দেখলো তখন থেকে কেন হচ্ছে? এটা যাই হোক ভালোবাসা না, লোভ। হিয়া প্ল্যান করে যে ছোঁয়ার ক্ষতি করবে, সেই উদ্দেশ্যে কিছু গুন্ডা পাঠায়। সাব্বির তার লোকদের মধ্যে খবরটি পেয়ে যায়।
নদীর পাড় থেকে গাড়ি নিয়ে বাসায় যায়, গিয়ে জানতে পারে ছোঁয়া এখনো ফিরেনি। সাব্বির ছোঁয়ার নাম্বারে ডায়াল করে বাজছে, কিন্তু কেউ রিসিভ করছে না, হয়তো ফোন সাইলেন্ট তাই। সাব্বির তার ক্ষমতার ব্যবহারে ছোঁয়ার নাম্বার ট্র্যাক করে জানতে পারে যে ছোঁয়া বাড়ির কাছে একটি পার্কে আছে। সাব্বির চিন্তায় পড়ে যায়, এত রাতে পার্কে, তাও আবার ছোঁয়া। সাব্বির গাড়ি নিয়ে পার্কের কাছে যায়, গিয়ে ভিতরে ছোঁয়াকে দেখে একটি বেঞ্চে বসে আছে। সাব্বির ছোঁয়াকে বুঝতে দেয় না যে সাব্বির এখানে আছে, কারণ সাব্বির এখন ছোঁয়ার সামনে যেতে সংকোচ হচ্ছে। সাব্বির আবার খবর পায় যে ওরা ছোঁয়াকে মারতে এখানেই আছে। সাব্বির পার্কের একেবারে দূর প্রান্তে অপেক্ষা করতে থাকে। একটু বাদে একটা গাড়ি আসে। 4-5 জন লোক নামে গাড়ি থেকে, দুজনের হাতে ছুরি আর একজনের হাতে হকি স্টিক। বড় ভাইয়েরা, কোথায় যাওয়া হচ্ছে শুনি? তুই কে রে যে তোকে বলতে যাব সামনে থেকে সর? আরে ভাই, এত তাড়া কিসের? একটু ওয়েট করো। তোর নিশ্চয়ই মরতে ইচ্ছে হচ্ছে যে, সামনে থেকে সরছিস না। আরে ভাই কুল, এত গরম মেজাজ স্বাস্থ্যের পক্ষে ভালো না। দাঁড়া, তোর স্বাস্থ্য কি আর ক্ষতি কি জিনিস দেখাচ্ছি। বলে সাব্বিরের নাক বরাবর একটা ঘুষি মারে। সাব্বির মাটিতে লুটিয়ে পড়ে যায়, নাক দিয়ে রক্ত বের হতে থাকে। কিরে, বুঝছিস না আরো বোঝাতে হবে? সাব্বির উঠে দাঁড়ায় আর বলে, ভাই আমি ছাত্র, ভালোই বুঝতে পারছি। ভ্যাবলা মার্কা হাসি দিয়ে। এবার যা শেখালেন তা আপনাদের করে দেখাই। দেখা, আমরাও দেখি। সাব্বির প্রথম গুন্ডারা পেট বরাবর এক লাথি মারে, ছিটকে গিয়ে গাড়িতে বাড়ি খায়। ধর শালাকে। বলে 3 জনে মিলে সাব্বিরকে অ্যাটাক করে, আর সাব্বির একা 3 জনের সাথে মারামারি করতে থাকে। এক পর্যায়ে 3 জনের অবস্থা খারাপ করে দেয় সাব্বির, কিন্তু হঠাৎ কিছু জোরালো আঘাত অনুভব করে পেছনে। দেখতে পায় একটা গুন্ডা মাথায় হকি স্টিক দিয়ে বাড়ি দিয়েছে। সাব্বির নিজেকে অনেক কষ্টে সামলে নেয় আর আবার লেগে পড়ে। এইবার 4 জনের অবস্থা খারাপ করে দেয়। 4 জন ওর সাথে পেরে না উঠে গাড়ি নিয়ে চলে যায়। সাব্বির নিজের গাড়ির সাথে গিয়ে হেলান দিয়ে বসে পড়ে। এতক্ষণ খেয়াল করিনি যে মাথা ফেটে গল গল করে রক্ত বের হচ্ছে, রক্তে গায়ের জামার কালার বদলে গেছে। বুঝতে পারে যে ওর অবস্থা বেগতিক, তাই সাইফুলকে কল লাগায় আর ঠিকানা দিলে চলে আসতে বলে। ছোঁয়া অনেকক্ষণ পার্কে বসে থেকে কান্নাকাটি করে। আসলে ও চায়নি সাব্বিরকে ফিরিয়ে দিতে, কিন্তু বলার সুযোগটাও যে পায়নি ওইভাবে, তাই ঠিক করে বাড়িতে গিয়ে বলে দিবে। পার্কের গেটে আসতেই দেখতে পায় সাব্বিরের গাড়ি। এগিয়ে যা দেখে তার জন্য একেবারে প্রস্তুত ছিল না। দেখে সাব্বির রক্তমাখা অবস্থায় গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। একটু পর সে অজ্ঞান হয়ে যায়। ছোঁয়া কি করবে বুঝতে পারছে না, ওর মাথা চক্কর দিতে শুরু করে। ও বুঝতে পারছে না যে সাব্বির এখানে কেন, আর এই অবস্থায় বা হলো কি করে। চারপাশে ডাকতে থাকে, কাউকে না পেয়ে নিজেই সাব্বিরকে অনেক কষ্টে গাড়িতে ওঠায় আর হসপিটালে নিয়ে যায়। ছোঁয়া পুরোটা রাস্তায় কাঁদতে কাঁদতে এসেছে। আসলে নিজের ভালোবাসার মানুষের এই অবস্থা যে কারোরই ভালো লাগবে না। হাসপাতালে পৌঁছে সাব্বিরকে ভেতর নিয়ে যাওয়ার জন্য নার্সদের ডাক দেয়। স্ট্রেচারে নিয়ে ওকে ভিতরে নিয়ে যাওয়া হয়। ছোঁয়া করিডোরে এসে হাঁটতে হাঁটতে অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে সাইফুল পার্কে এসে কাউকে না পেয়ে পার্কে রক্ত দেখে ভয় পেয়ে যায়। সাইফুল জানতো সাব্বিরের অবস্থার, এটাও জানতো যে এখানে ছোঁয়াও আছে। কাউকে না পেয়ে পাগলের মতো খুঁজতে থাকে। নিজের বেস্ট ফ্রেন্ড কম ভাই বলা চলে। সাইফুল সাব্বিরের মা বাবাকে খবর দিয়ে দেয়। ওনারা প্রাইভেট জেটে রওনা দেয়। ওনাদের রাস্তায় যেন ফুরাচ্ছে না। অনেক সময় পর তারা বাংলাদেশের এয়ারপোর্টে এসে পৌঁছান। এসে ডিফেন্স মিনিস্টারের সাথে কথা বলেন যে কোনো মূল্যে হোক ছেলেকে খুঁজে দিতে, না হলে সবাইকে দেখেই ছাড়বে। ডিফেন্স মিনিস্টার পুরো বাংলাদেশে সাব্বিরের খোঁজ চালাতে থাকেন। টিভিতে ছবি সহ প্রচার করে দেওয়া হয়। সাব্বিরের বাবার দাপটে আমেরিকার বড় বড় মিনিস্টার পর্যন্ত কাঁপে। সেখানে বাংলাদেশ কাপড়ও ওনার কাছে কোনো ব্যাপারেই না। হসপিটালের স্টাফরা টিভিতে সাব্বিরের ছবি দেখে সাব্বিরের বাবাকে ইনফর্ম করেন। সাব্বিরের বাবা সেখানে তৎক্ষণাৎ পৌঁছে যান। সাব্বির এখনো অজ্ঞান হয়ে আছে। সাব্বিরের কারণে সব অজ্ঞান হয়ে আছে। ওখানে দুজনের একই কেবিনে রাখা হয়েছে। ওদের দুজনকে একই কেবিনে রাখা হয়েছে। সাব্বিরের বাবা সহ ডিফেন্স মিনিস্টার নিজে এসেছেন হসপিটালে। সাথে তো আছে আর্মি
প্রোটেকশন। ব্যাপারটা কেমন যেন ভিআইপি। পুরো হাসপাতালের প্রেস সাংবাদিক দিয়ে তলিয়ে গেছে। সাব্বিরের মা কেবিনে গিয়ে সাব্বিরকে দেখে একটু চিন্তামুক্ত হন, কিন্তু সাব্বিরের এই অবস্থার কারণ জানতে চান সাইফুলের কাছে। সাইফুল বলে সে জানে না, কিন্তু সাইফুল বলে যে ছোঁয়া জানলেও জানতে পারে। ছোঁয়ার জ্ঞান ফিরে এসেছে। ছোঁয়া তার পাশে তার খালা এবং একজন মহিলাকে দেখতে পায়। ছোঁয়া সেদিকে কিছুক্ষণ তাকিয়ে মনে করে সে কোথায় আছে। তার সব মনে পড়ে আর কালকের কথা। সাব্বির বলে একটা চিৎকার দেয়। সাব্বির, আমার সাব্বির কই? আমার সাব্বির কই খালা? আমার সাব্বির কই? ওর কিছু হয়নি তো? ওর কিছু হলে আমি নিজেকে শেষ করে দেব। আস্তে মা, শান্ত হ, ওর কিছু হয়নি। ওইদিকে তোর পাশের বেডে শুয়ে আছে। ছোঁয়া সেদিকে তাকিয়ে এক নজরে সাব্বিরকে দেখতে থাকে। সাব্বিরকে দেখে কিছুটা শান্ত হন। তুমি বলতে পারো সাব্বিরের অবস্থা কেন? ছোঁয়া সাব্বিরের মাকে কাল রাতে প্রপোজ থেকে শুরু করে পার্ক পর্যন্ত যতটুকু জানতো সে ততটুকুই বলে দেয়। আপনার ছেলের জ্ঞান ফিরলেই বাকিটা জানা যাবে। ডক্টর জানায় যে কিছুক্ষণের ভিতরে সাব্বিরের জ্ঞান ফিরে আসবে। সবাই অপেক্ষা করতে থাকে। ঘন্টাখানিক পরে সাব্বিরের জ্ঞান ফিরে আসে। মা, ছোঁয়া কোথায়? ওর কিছু হয়নি তো? ও ঠিক আছে তো? কিচ্ছুটি হয়নি, এই যে তোমার সামনে বসে আছে। সাব্বির ছোঁয়াকে দেখতে পেয়ে আশেপাশে কে আছে তার তোয়াক্কা না করে ছোঁয়াকে জড়িয়ে ধরে। ছোঁয়া সাব্বিরকে জড়িয়ে ধরে ফুপিয়ে কান্না করতে থাকে। সাব্বির কিছুক্ষণ বাদে চারপাশে সবাইকে দেখতে পেয়ে ছোঁয়াকে ছেড়ে দেয়। বাবা বলো তো কিভাবে এমন হয়েছে আর কে করেছে? সাব্বির সবটা বলে দেয়। হার প্রচন্ড রাগে সহিত বলে যে ওকে ছাড়বে না, সর্বোচ্চ শাস্তি দিবেন। স্যার এইবার আমি তাহলে আসি। আপনার অপরাধী কিছুক্ষণের ভেতরে কারাগারে অবস্থান করবে, আমি কথা দিচ্ছি। ওকে, থ্যাঙ্কস এ লট ডিফেন্স মিনিস্টার। স্যার, ইটস মাই ডিউটি। বলে যে ওকে ছাড়বে না, সর্বোচ্চ শাস্তি দিবেন বলে চলে গেল কেবিনে। সাব্বির, ওর মা, বাবা আর সাইফুল, ফুপু আর ছোঁয়া আছে। ছোঁয়া, সরি তোমাকে কষ্ট দেওয়ার জন্য। আসছে এখন সরি বলতে। আর একটু অপেক্ষা করলে তখন কি ক্ষতি হতো? এই পরিস্থিতির সৃষ্টিতে হতো না। সাব্বির, তোর ব্যাপার স্যাপার কি? তোকে বিয়ের জন্য এই জন্যই রাজি করানো যায় না। আমি কিন্তু খুব খুশি, আমার মেয়ে অনেক পছন্দ হয়েছে। তোমাদের পছন্দ হলে তো হবে না। যার মনে জায়গা চাইছি সে তো দিতে বলছে না। আমি যাই, তোমরা কথা বলো। বলে বেড থেকে উঠে নিলে আর একবার সামনে এগুলি পা ভেঙে এখানেই পঙ্গু করে বানিয়ে রেখে দেব। তারপর আমি সেবা করব। তোর এইবার একটা ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, আমার বৌমাই পারবে তোর একটা ব্যবস্থা করতে, তোকে বাদর থেকে মানুষ বানাতে। আমি এখনো বিয়েই করলাম না, আর এনার বৌমাও বানিয়ে নিয়েছে। কেন? আমাকে কি বিয়ে করবে না? না। কি? আরে বাবা, ফায়ার হও কেন? আমি তোমাকেই বিয়ে করব। তোমাকে ছাড়া কাকে বিয়ে করব? এইরকমই বাধ্য হয়ে থাকবা। সবাই হাসতে থাকে আর সাব্বির সবার চেহারা দেখছে। টিদ্দের শালা। আমি না, তুই আমার শালা। একটা হলেই হবে। অন্যদিকে সবাই ছোঁয়া আর সাব্বিরের বিয়ে ঠিক করেছে। 5 দিন পর ছোঁয়া আর সাব্বির অনেক খুশি, তারা তাদের ভালোবাসাকে পেয়েছে। সাব্বিরের বাবা মাও খুশি সাব্বিরের বিয়ে দিতে পেরে। আর হিয়াকে অ্যারেস্ট করা হয়েছে 7 বছর পর। আব্বু, তুমি অফিস থেকে আসার পথে আমার জন্য টপে নিয়ে এসো। আব্বু, আমার জন্য ভাইয়ার থেকে বেশি চকলেট আনবা। ওকে মামুনি। আব্বু, তাহলে আমার জন্য এনো। আর তুমি এখনো অফিসে যাওনি? আমার জান পাখিরা যেতে দিলে তো যাব। কি ব্যাপার তোমাদের আব্বুকে যেতে দিচ্ছে না কেন? আম্মু, আমি আর ভাইয়া। আবার আমাকে দোষ দিচ্ছে, দেখেছো আব্বু? আচ্ছা, কারোরই দোষ নেই। আমি এইবার তাহলে আসি। তোমার দাদুভাই গাড়িতে বসে আছে। ওকে পাপ্পা। তাহলে আমার পাপ্পি কই? বলে সাব্বির গাল এগিয়ে দেয়। সাদা তার পরি সাব্বিরের 2 গালে কিস করে। আরও একজন বাকি আছে। ছোঁয়ার দিকে তাকিয়ে বলল, সাদাত পরি তোমাদের দিদুন ডাকছে, যাও। ওকে। বাচ্চাদের সামনেও রোম্যান্স করা চাই? হ্যাঁ, জানো না, আমি একটু বেশিই রোম্যান্টিক। ওলে আমার বাবুটা। বলে সাব্বিরের
ঠোঁটে আলতো করে একটা ভালোবাসার পরশ এঁকে দিল। এভাবে চলছে সাব্বির আর ছোঁয়ার জীবন। দোয়া করবেন যেন এভাবেই চলতে থাকে সুখ দুঃখে একে অপরের পাশে। সমাপ্ত। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দেবেন। গল্পটি কেমন হয়েছে এবং আপনাদের কীরকম গল্প পছন্দ কমেন্ট করে জানিয়ে দেবেন। ধন্যবাদ। तेरे इश्क ने साथिया मेरा हाल क्या कर दिया, तेरे इश्क ने साथिया मेरा हाल क्या कर दिया, गुलशन भी अब तो वीराना लगता है, हर अपना हमको बेगाना लगता है, हम तेरी यादों में खोए रहते हैं, लोग हमें पागल दीवाना कहते हैं, तेरे बिना प्यारी बहुत करते हैं तुमसे, इश्क है तो हमारा सनम, हो इश्क है तो हमारा सनम, लागे झूठी ना लागी झूठे ना लागी झूठे ना, इश्क का धागा टूटे ना, इश्क का धागा टूटे ना, नैनों से बहते इश्क के धारों में, हमने तुझको देखा चांद सितारों में, वीरा की अग्नि में पल पल तपती हैं, अब तो सांसें तेरी माला जपती हैं, तेरे लिए तेरे लिए तेरे लिए इस दुनिया का हर सितम है गवारा सनम, हो हर सितम है गवारा सनम, तेरे नम हमने किया है जीवन अपना सारा सनम, हो जीवन अपना सारा सनम।